তাহলে আমরা শুরু করব না একটু অপেক্ষা করব? স্যার আর কিছুক্ষণ অপেক্ষা করি। এই হুমায়রা সালসাবিল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার সম্ভবত মেলে কিছু একটা সমস্যা ছিল, অনেকগুলো মেল দেখে আমার কাছে আসছে, একই মেল কয়েকবার আসছে। তাহলে মানে এখন শুরু করতে পারে যে আজকের টপিক হচ্ছে কানেক্টিভ টিস্যু, যেটাকে বাংলাতে সম্ভবত যোজক কলা বলা হয়। এখন এখানে টিস্যু নাম এস করে সেইটা যে বডির বিভিন্ন পার্টস কে কানেক্ট করে যে টিস্যু, সেইটাকে কানেক্টিভ টিস্যু এক কথায় বলা হয়। এখন কানেক্টিভ টিস্যু ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এন্ড ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড টিস্যু ইন দ্য বডি। যে বডিতে যে অন্যান্য যে টিস্যুগুলো আছে, এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, এই সবগুলোর সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে কানেক্টিভ টিস্যু হচ্ছে সবচেয়ে বেশি, মানে প্রচুর পরিমাণে বডিতে থাকে কানেক্টিভ টিস্যু, এবং শরীরে বডিতে সবচেয়ে বিস্তৃতি যে টিস্যুটা সেটা হচ্ছে কানেক্টিভ টিস্যু। অলমোস্ট বলা যায় বডির সব জায়গাতেই কোনো না কোনো ফর্মে কানেক্টিভ টিস্যু থাকে। এখন কানেক্টিভ টিস্যু যে এখানে একটা শব্দ, যে এখানে যে while some connective tissue are specialized, the bone, blood, cartilage, এগুলি specialized connective tissue. All organs have some amount of connective tissue in them which hold their parenchyma together. যে প্রত্যেকটা যে স্পেশালাইজ যে কানেক্টিভ টিস্যু আছে সেইগুলো ছাড়া, যে বোন, কার্টিলেজ, ব্লাড, এগুলো ছাড়া আমাদের বডিতে যে অর্গান গুলো আছে সবগুলো অর্গানেই কম বেশি পরিমাণে কানেক্টিভ টিস্যু থাকে, যে কানেক্টিভ টিস্যু গুলো ওই অর্গানের যে প্যারেনকাইমা সেইগুলোকে হোল্ড করে রাখে। এখন প্যারেনকাইমা এইটা তো কি জিনিস সেটা মনে হয় জানেন, বলেন একজন, প্যারেনকাইমা কি জিনিস? আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? স্যার এটা টিস্যু একটা। এখন একজন বলেন প্যারেনকাইমা এই শব্দটার সাথে কি পরিচিত না অপরিচিত? জি স্যার, পরিচিত। হ্যাঁ, এখন প্যারেনকাইমা কি জিনিস এটা বলেন। উদ্ভিদ টিস্যু, এটা প্যারেনকাইমা উদ্ভিদে থাকে। একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। গাছে থাকে, উদ্ভিদে পাওয়া যায় প্যারেনকাইমা টিস্যু। তার মানে যেটা হচ্ছে প্যারেনকাইমা হচ্ছে কোন একটা অর্গানে যে ফাংশনাল যে এলিমেন্টস থাকে, ফাংশনাল যে কম্পোনেন্টস থাকে, সেই অংশটাকে বলা হয় প্যারেনকাইমা। যেটা যেই এলিমেন্টস অথবা যে অংশ থেকে ওই অর্গানের স্পেসিফিক যে কাজটা সেই কাজগুলো সংগঠিত হয়। আর স্ট্রম হচ্ছে সাপোর্টিং কম্পোনেন্ট, যে প্যারেনকাইমাকে সাপোর্ট করার জন্য, হোল্ড করার জন্য, প্রোটেক্ট করার জন্য যে স্ট্রাকচার গুলো থাকে, যে অংশটা থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা। এবং স্ট্রোমা যে অংশটা সেটা মেইনলি তৈরি হয় হচ্ছে কানেক্টিভ টিস্যু দিয়ে। এখন কানেক্টিভ টিস্যুর বৈশিষ্ট্য কি, যে বেসিক অন্যান্য যে টিস্যু গুলো আছে, এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, ওই টিস্যু গুলোর সাথে কানেক্টিভ টিস্যুর একটা মেজর ডিফারেন্স হচ্ছে যে অন্যান্য টিস্যুতে সেলুলার এলিমেন্টস অনেক বেশি থাকে, এবং সেলুলার এলিমেন্টস এর তুলনায় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অথবা ইন্টার সেলুলার সাবস্টেন্স সেগুলো অনেক কম থাকে। আর কানেক্টিভ টিস্যুতে হচ্ছে পুরো হচ্ছে উল্টা, এখানে দেখা যায় যে সেলুলার সাবস্টেন্স তুলনামূলকভাবে কম থাকে এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অথবা ইন্টার সেলুলার সাবস্টেন্স অনেক বেশি থাকে।
তারপর কানেকটিভ টিস্যু ড্রাইভ ফ্রম দা মেজোডার্ম, যে ইউজুয়ালি কানেকটিভ টিস্যু গুলো উৎপত্তি হয়েছে মেজোডার্ম থেকে। তারপরে কানেকটিভ টিস্যু ইজ ভেরি ভাস্কুলার, এবং এই ভাস্কুলার সাপ্লাই থাকার কারণে দেখা যায় শরীরে কোথাও যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই টিস্যুটা, সেই ক্ষতিগ্রস্ত অংশটা রিপেয়ার হয় হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে। যে ওই উনটা শরীরে কোথাও যদি কোনো উন থাকে সেই উনটা হচ্ছে হিলিং হয় এবং রিপেয়ার হয় হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে। এবং যে নরমালি যে আপনি দেখবেন যে আপনার শরীরে কোথাও কেটে গেলে অথবা কোথাও যদি কোনো ক্ষত হয় সেই ক্ষতটা আস্তে আস্তে পূর্ণ হয়ে যায়। এবং নরমালি যেটা দেখা যায় যে আপনার স্কিন যদি স্কিনের উপরের বহির্ভাগ ক্ষতিগ্রস্ত হলে সেটা রিজেনারেট করবে আগের টিস্যু দিয়ে, মানে সেম টিস্যু দিয়ে। কিন্তু স্কিনের যদি বলে আন্ডারলাইং যে অংশগুলো, যে সাবকিউটেনিয়াস টিস্যু, তারপর আন্ডারলাইং যে স্ট্রাকচার গুলো সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তখন যে ইউজুয়ালি ওখানে যদি আপনি যেটা হচ্ছে যে ওটাকে ড্রেসিং করেন, ড্রেসিং করার পর দেখা যায় যে আস্তে আস্তে ওখানে নতুন এক ধরনের টিস্যু হয় যেটা দিয়ে ওইটা হিল হয়ে যায়, যেটা মেইনলি হয় হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে। প্রথমে যেখানে ক্ষত থাকে সেখানে গ্রানুলেশন টিস্যু তৈরি হয়, তারপরে সেটা থেকে ফাইব্রাস টিস্যু হয়। ফাইব্রাস টিস্যু পরবর্তীকালে একটা হচ্ছে যে অনেকটা যে আলাদা একটা স্ট্রাকচারের মতো তৈরি করে যেটাকে অনেকে স্কার বলে, যেটাকে স্কার টিস্যু বলে, যেটা কানেকটিভ টিস্যু স্ট্রাকচার এবং যেটা অন্যান্য টিস্যু থেকে একটু হচ্ছে ডিফারেন্ট। আপনার শরীরে কারো কোথাও কোনো সময় কেটে গেছে? জি স্যার, প্রচুর কাটে স্যার। হ্যাঁ, অনেক সময় কেটে গেলে দেখবেন যে কাটার পরে দেখা যায় যে যদি স্কিনের যে মার্জিনটা যদি খুব কাছাকাছি না থাকে, অথবা আপনি যদি যে এটাকে সুসারিং না করায়, সেলাই না করায়, তাহলে মাঝখানে দেখবেন যে অনেকটা সাদাটে এক ধরনের টিস্যু তৈরি হয়। যেটা প্রথমে একটা গোলাপি কালারের, পিঙ্ক কালারের একটা টিস্যু তৈরি হয়, পরবর্তীকালে সেটা কনভার্ট হয়ে ফাইব্রাস টিস্যু হয়, যেটা কালারটা অনেকটা সাদা এবং সেটা ইলাস্টিসিটি থাকে না, এটা কিছুটা শক্ত, এবং পরবর্তীকালে ওখানে ওই স্ট্রাকচারটা অনেকটা ফার্ম অথবা হার্ড লাইক স্ট্রাকচার হয়ে যায়, যেটা হচ্ছে স্কার ফরমেশন যখন হয়। এই জন্য বারবার যদি আপনার কোনো একটা অর্গানে বলা হয় যে ইনফ্লামেশন হয়, ইনজুরি হয়, তখন ওখানে বারবার ইনফ্লামেশন হলে ওই টিস্যুর যে পরিবর্তন হয় তখন ওই স্ট্রাকচার গুলো দেখা যায় যে পরিবর্তিত হয়ে যায়, তখন ওই অর্গানের ফাংশনাল স্ট্রাকচারাল দুইটা পরিবর্তনই হতে থাকে। এখন নরমালি যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু ইজ নট প্রেজেন্ট অন ফ্রি সারফেসেস অর বডি ক্যাভিটি। এটা আমাদের বডি যে সারফেস আছে, যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট কে ফেস করে যে অংশ, বডির যে অংশগুলো থাকে অথবা বডির ভিতরে যে ক্যাভিটি গুলো থাকে সেখানে কানেকটিভ টিস্যু লাইনিং করে থাকে না। তাহলে এখানে লাইন করে থাকে কোন টিস্যু বলেন? যে বডি সারফেস এবং বডি ক্যাভিটি কে লাইন করে থাকে কোন টিস্যু? আপনাকে শুনতে পাচ্ছেন? এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু, যে বডি সারফেস এবং বডি ক্যাভিটিতে কভার এবং লাইন করে থাকে যে টিস্যুটা, সেটার নাম হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। তারপর হচ্ছে ইনারভেটেড। ইনারভেটেড হচ্ছে কানেকটিভ টিস্যুতে নার্ভ সাপ্লাই আছে। এপিথেলিয়াল টিস্যুতে কি নার্ভ সাপ্লাই আছে না নেই? এপিথেলিয়াল টিস্যুতে কি নার্ভ সাপ্লাই আছে কি নেই? জি স্যার, আছে। তারপর ব্লাড সাপ্লাই আছে কি নেই? না, এপিথেলিয়াল টিস্যুতে ব্লাড সাপ্লাই থাকে না, অ্যাভাসকুলার স্ট্রাকচার। জি স্যার। এখন কানেকটিভ টিস্যুর কাজ কি? যে কানেকটিভ টিস্যু যদি আপনি এক কথাই বলেন, এটা হচ্ছে শরীরের বডির বিভিন্ন পার্টকে কানেক্ট করা, এটা হচ্ছে এক কথায় এর উত্তর। এখন যদি আপনি কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেন তাহলে হচ্ছে যে এখানে ফাংশনের ভিতরে আছে ইনক্লোজিং এন্ড সেপারেটিং অর্গান, যে আমাদের বডিতে যে বিভিন্ন অর্গান আছে সেই অর্গানের বাইরের দিকে যে কাভারিংস থাকে, যে পর্দার মতো স্ট্রাকচার থাকে, যে ক্যাপসুলের মতো যে স্ট্রাকচার থাকে, সেটা তৈরি হয় হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে। তারপর হচ্ছে একটা অর্গানকে আরেকটা অর্গানের মাঝখানে যে যে পর্দা থাকে অথবা পার্টিশনের মতো যে স্ট্রাকচারটা থাকে সেটা তৈরি হয় কানেকটিভ টিস্যু দিয়ে। এমনকি
যে কোন একটা অর্গানের ভিতরে অনেক সময় কানেকটিভ টিস্যু সেপ্টা থাকে, যে সেপ্টা দিয়ে অর্গানটা বিভিন্ন লোব অথবা লোবিউলসে ভাগ হয়। তারপর কানেক্টিং টিস্যু টু ওয়ান অ্যানাদার, যেটা বলা হচ্ছে যে একটা স্ট্রাকচারকে আরেকটা স্ট্রাকচারের সাথে কানেক্ট করে, এর ভিতরে লিগামেন্টস এবং টেন্ডনের কথা এখানে লেখা আছে। লিগামেন্টস, টেন্ডন এই দুইটা স্ট্রাকচারই হচ্ছে কানেক্টিভ টিস্যু স্ট্রাকচার, যেটা হচ্ছে অনেকটা রোপ লাইক অথবা কর্ড লাইক স্ট্রাকচার। যে লিগামেন্ট হচ্ছে একটা বোনসকে আরেকটা বোনসের সাথে কানেক্ট করে, যে কানেক্টিভ টিস্যু স্ট্রাকচার দিয়ে, সেটা হচ্ছে লিগামেন্ট। এবং লিগামেন্ট গুলো হচ্ছে বলা হচ্ছে বোন এবং জয়েন্ট, বিশেষত জয়েন্টের স্টেবিলিটি প্রোভাইড করার জন্য যে স্ট্রাকচার গুলো কাজ করে, তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে লিগামেন্ট। এখন যদি লিগামেন্ট কোনো কারণে টোন হয় অথবা কোনো কারণে রাপচার হয়, তাহলে জয়েন্টের স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়। আর টেন্ডন, যেটা জানেন যে মাসেল গুলো বোনসের সাথে অ্যাটাচড হয় যে স্ট্রাকচার দিয়ে, সেটা হচ্ছে টেন্ডন। এবং টেন্ডন এটা হচ্ছে যে এটা রোপ লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে যে কানেক্টিভ টিস্যু স্ট্রাকচার। এবং আমাদের শরীরে যে স্কেলেটাল যে মাসেল গুলো আছে, সেই মাসেল গুলো যে ইনসার্শন হচ্ছে বোনের সাথে, সেই ইনসার্শন হচ্ছে মোস্টলি ইনসার্শন হয় হচ্ছে টেন্ডন দিয়ে। তারপর হচ্ছে সাপোর্টিং এন্ড মুভিং। এখানে জয়েন্টস এন্ড কার্টিলেজের কথা লেখা আছে, যে যে আপনার যে বোনস গুলো দিয়ে জয়েন্টের যে অংশটা তৈরি হয়, যেটা বলা হয় আর্টিকুলার সারফেস, বোনসের ওই অংশটুকু, এবং আর্টিকুলার সারফেসের উপরের দিকে কাভারিংস থাকে হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ দিয়ে, এবং একটা বোনস আরেকটা বোনসের সাথে কানেক্ট হচ্ছে যে লিগামেন্ট দিয়ে। এখন ওভারঅল দেখা যাচ্ছে যে আপনার বডির যে এই যে স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলো জয়েন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মুভমেন্ট গুলো করে থাকি। এখন এই মুভমেন্ট গুলো করার জন্য জয়েন্টটাকে প্রোটেক্টেড থাকতে হয়, জয়েন্টের যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলো প্রোটেক্টেড থাকতে হয়। এখন জয়েন্টের উপরের দিকে জয়েন্ট সারফেসে যে বোন সারফেস থাকে, সেখানে যদি কার্টিলেজ গুলো না থাকে, তাহলে কিন্তু আপনি বডির বিভিন্ন পার্টকে মুভ করতে পারবেন না। যেমন হাঁটুতে নি জয়েন্টে যে দুইটা বোনস আছে, যেটা নিয়ে নি জয়েন্ট হচ্ছে তিনটা বোনস নিয়ে, যে উপরের দিকে টিবিয়া, নিচের দিকে উপরের দিকে হচ্ছে ফিমা, নিচের দিকে টিবিয়া, সামনের দিকে হচ্ছে প্যাটেলা। এখন এই সবগুলো যে অংশটা বোনস, যে অংশটা জয়েন্টে পার্টিসিপেট করতেছে, সেই অংশটুকু কার্টিলেজ দিয়ে কাভারিং আছে। এবং কার্টিলেজ গুলো কাভারিং থাকার কারণে আপনি যখন ফ্লেকশন এক্সটেনশন করতেছেন, তখন কিন্তু যে মুভমেন্টটা হচ্ছে সেটা ফ্রিকশনলেস মুভমেন্ট আছে, আপনি মুভমেন্টটা স্মুথ ওয়েতে করতে পারতেছেন, এবং আপনার এই কার্টিলেজ থাকার জন্য বোনসের ওই অংশটা প্রোটেক্টেড থাকতেছে। তারপর হচ্ছে স্টোরিং। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এডিপোস টিস্যু এন্ড বোনস। যে এডিপোস টিস্যু, যেটাকে বলা যায় ফ্যাটি টিস্যু, যে এই এডিপোস টিস্যুতে বিভিন্ন ধরনের জিনিস স্টোর থাকে, বিশেষত ফ্যাট স্টোর থাকে, যেটার নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড বলা হয়। যে এটা হচ্ছে যে বলা হয় যে আমাদের শরীরে যখন স্টারভেশন হয় অথবা দীর্ঘ সময় ধরে ফাস্টিং থাকা হয়, তখন কিন্তু আমাদের শরীরে যদি আপনি কোন সোর্স থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন অথবা লিপিড আপনি সাপ্লাই না করেন, তাহলে কিন্তু আপনার এনার্জি গুলো তখন আপনাকে বডি সোর্স থেকে এনার্জি গুলো নেওয়া শুরু করবে। এবং তখন যেটা হয় যে এডিপোস টিস্যুতে যে ফ্যাট গুলো স্টোর থাকে ট্রাইগ্লিসারাইড, তখন সেগুলো ব্রেকডাউন হতে থাকে এবং সেগুলো যেটা গ্লুকোজে রূপান্তরিত হতে থাকে, যার মাধ্যমে আপনার বডি এনার্জি গুলো পেতে পারে। তারপরে স্টোরিং এ যেটা বোনসের ভিতরে বিভিন্ন মিনারেলস স্টোর থাকে, এর মোস্ট ইম্পর্টেন্ট মিনারেলস হচ্ছে ক্যালসিয়াম। বডিতে বলা হয় যে অলমোস্ট 99% ক্যালসিয়াম স্টোর থাকে হচ্ছে বোনসে। পার্ট গুলোতে আছে, সেই পার্ট গুলোতে যাতে ওই স্ট্রাকচারটা কমফোর্টেবল পজিশনে থাকে, ওই স্ট্রাকচারটা বলা হয় যে ওই স্ট্রাকচার দিয়ে যদি কোনো কন্ডাকশন হয়, সেই কন্ডাকশন যাতে লস না হয়, সেই কাজটা করে থাকে হচ্ছে এই কানেক্টিভ টিস্যু, যার ভিতরে এডিপোস টিস্যু গুলো এই কাজটা করে থাকে, যেটা ইনসুলেটিং এন্ড কুশনিং করে। তারপর ট্রান্সপোর্ট এন্ড প্রোটেকশন, যেটা ব্লাডের কথা লেখা আছে। ব্লাড হচ্ছে যে ব্লাডের যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলো ব্লাডের কম্পোনেন্ট একটা আছে যে
হিমোগ্লোবিন, যেটা সেই হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে, যে অক্সিজেন ক্যারি করেন নিয়ে যায় এবং সেটা শরীরের বিভিন্ন জায়গা অক্সিজেন সাপ্লাই করতেছে, টিস্যুতে অক্সিজেন সাপ্লাই করতেছে। তারপর হচ্ছে প্রোটেকশন, যে আপনার শরীরে কোথাও কোনো ইনফেকশন হলে, ইনফ্লামেশন হলে আপনার বডিতে যে ব্লাড সেল আছে, যে ডাব্লিউবিসি, যেটা হোয়াইট ব্লাড সেল অথবা হোয়াইট প্রোটেকশন সাইটে যাচ্ছে এবং আপনারকে প্রোটেক্টেড করার চেষ্টা করতেছে, প্রোটেক্টেড রাখতেছে। এখন আমাকে একজন বলেন যে ব্লাডের সেলগুলোর নাম বলেন, পড়ে আসছেন আপনারা, কি কি সেল আছে ব্লাডে? স্যার আরবিসি, আরবিসি, তারপরে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি, তারপরে প্লাটিলেট। প্লাটিলেট। এখন যেটা আছে এই আরবিসি অথবা রেড ব্লাড সেল অথবা রেড ব্লাড কর্পাসকেল, হোয়াইট ব্লাড সেল অথবা হোয়াইট ব্লাড কর্পাসকেল, প্লেটলেট অথবা প্লেটিলেট, যেটাই বলেন না কেন, এইগুলোর আরো কতগুলো নাম আছে, সেই নামগুলো কি জানেন? আরবিসি কে আর কি নামে ডাকা হয়? এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। ইরাইথ্রোসাইট, লিউকোসাইট আর হচ্ছে থ্রম্বোসাইট। এখন এই যে বলা হচ্ছে যে এই তিনটা সেলের ভিতরে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য কোন সেলটা রেসপন্সিবল? মেইনলি লিউকোসাইট। লিউকোসাইট। এরপর হচ্ছে প্রোটেকশন, যে আমাদের শরীরের ভিতরে যে বিভিন্ন অর্গান গুলো আছে, ভাইটাল যে অর্গান গুলো আছে, সেইগুলো প্রোটেকশন হচ্ছে কানেক্টিভ টিস্যু স্ট্রাকচার দিয়ে। বিশেষত আপনি এখানে বোনস, কার্টিলেজের কথা ব্রডলি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স অথবা ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স বলা হয়। এখন যে সেলস এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এর ভিতরে আছে আবার গ্রাউন্ড সাবস্টেন্স আর হচ্ছে প্রোটিন ফাইবারস। এখন কানেকটিভ টিস্যুতে যে সেলগুলা থাকে, সেই সেলগুলা, যে কিছু সেল আছে ফিক্স সেল, কিছু আছে ওয়ান্ডারিং সেল। এখন যে কানেকটিভ টিস্যুতে যে বললাম যে যে ফিক্স সেল থাকে, ওয়ান্ডারিং সেল থাকে। ফিক্স সেল যে সেলগুলা টিস্যুতে সব সময় প্রেজেন্স থাকে এবং পর্যাপ্ত সংখ্যায় থাকে, সেগুলো হচ্ছে ফিক্স সেল, যেমন ফাইব্রোব্লাস্ট, ব্লাস্ট সেলগুলো হচ্ছে ফিক্স সেল বলা হয়। আর ওয়ান্ডারিং সেল ইউজুয়ালি যখন শরীরে কোথাও কোনো ইনজুরি হয় অথবা ইনফেকশন হয়, তখন এই সেলগুলো মাইগ্রেট করে, অন্য জায়গা থেকে মাইগ্রেট করে তখন ইনফেকশন সাইট অথবা ইনজুরি সাইটে চলে আসে, সেই সেলগুলোকে ওয়ান্ডারিং সেল বলা হয়। যেমন ম্যাক্রোফেজ, তারপর প্লাজমা সেল, মাস্ট সেল, এগুলো হচ্ছে ওয়ান্ডারিং সেল। এখন যে কানেকটিভ টিস্যুতে যে সেলগুলো থাকে স্পেশালাইজড সেল, যে there are specialized cell in connective tissue which form and maintain extracellular matrix, এবং যে সেলগুলো দিয়ে এই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স গুলো তৈরি হয়, they may be immature cell with name ending in blast, যে এই সেলগুলোর ভিতরে ইম্যাচিউর সেল থাকে, যেগুলো নামের পিছনে প্লাস শব্দটা জড়িত, এবং যে সেলগুলো খুব দ্রুত বলা হয় যে ডিভিশন হয় এবং সংখ্যায় খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই সেলগুলো হচ্ছে ব্লাস্ট সেল। যেটা এক্সাম্পল হিসেবে সবাই জানেন যে কন্ড্রোব্লাস্ট, এটা কানেকটিভ যে কার্টিলেজের সেল, তারপর অস্টিওব্লাস্ট যেটা হচ্ছে বোন সেল, তারপর এরাইথ্রোব্লাস্ট যেটা ব্লাড সেল, এগুলো সব হচ্ছে ব্লাস্ট সেল। এরপরে সেল, কিছু সেলের নামের পিছনে আছে সাইট, যেগুলো হচ্ছে ম্যাচিউর সেল, এবং সেই সেলগুলো বলা হয় যে ইম্যাচিউর সেল অথবা ব্লাস্ট সেলের মতো এত বেশি
ডিভিশন হতে পারে না, কিন্তু সেগুলোর অ্যাবিলিটি আছে ডিভাইড হওয়ার, কিন্তু সেইগুলো হচ্ছে বলা হয় যে খুব বেশি ডিভাইড করে না, এবং এই সেলগুলো মেইনলি সেলের স্ট্রাকচারটাকে মেইনটেইন করে, সেলটাকে মেইনটেইন করে। সেই সেলটা হচ্ছে সাইট সেল, যেমন কন্ড্রোসাইট, অস্টিওসাইট, রাইবোসাইট, এগুলো হচ্ছে ম্যাচিউর সেল। যে সেলগুলো হচ্ছে যে ম্যাচিউর সেল, যেগুলো সেলটাকে, সেলের আকার আকৃতি, সেলটাকে মেইনটেইন করে হচ্ছে সাইট সেল। আর কিছু সেল আছে যে নামের শেষ আছে ক্লাস যুক্ত আছে, যেগুলোকে বলা হয় রিমডেলিং সেল। যে these cells have a reduced ability to divide and maintain matrix, maybe for remodeling of the matrix names end and class cells, যেমন osteoclast, যেটা বোন রিমডেলিং সেলস বলে, যে বোনস কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে, কোনো কারণে পরিবর্তন হলে এই ক্লাস সেলগুলো দেখা যাচ্ছে যে তখন বেশি বেশি কাজ করা শুরু করে, বোনসটাকে একটা নির্দিষ্ট শেপে আনার জন্য চেষ্টা করে। যে যে এবং অনেক ক্ষেত্রে এই বোনসের এই ক্লাস সেলগুলোকে বোন ডিস্ট্রাক্টর সেল বলা হয়। যে কোনো কারণে দেখা যায় যে আপনার বোনসের সেলগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন এই বোনসটার অনেক কিছু বলা হয় যে ডিস্ট্রাকশন করে দেয় এই সেলগুলা। এখন বোন সেলের ভিতরে যে সেলগুলো আছে, যেটা বলা হয়েছে সবচেয়ে বেশি সংখ্যায় যে সেলটা থাকে সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ইউজুয়ালি আর দ্য মোস্ট নিউমারাস সেল। এবং ফাইব্রোব্লাস্ট migrate through the connective tissue, secreting the fibers and certain components of the ground substance of the extracellular matrix. তার মানে extracellular matrix এর যে কম্পোনেন্ট, যেটা বলা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স, সেই সাবস্টেন্সের ফরমেশনে একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে ফাইব্রোব্লাস্টের। ম্যাক্রোফেজ আসে হচ্ছে ডেভেলপ ফ্রম দ্য মনোসাইট। এখন একজন বলেন যে মনোসাইট কোন সেলের অংশ? লিউকোসাইট। লিউকোসাইট। এটা কি গ্রানুলার না অ্যাগ্রানুলার? লিউকোসাইটটাকে আবার দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে গ্রানুলার লিউকোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলার লিউকোসাইট। এটা কি গ্রানুলার না অ্যাগ্রানুলার? অ্যাগ্রানুলার। গ্রানুলার শিওর? অ্যাগ্রানুলার স্যার, অ্যাগ্রানুলার। অ্যাগ্রানুলার। অ্যাগ্রানুলারের ভিতর আর কি সাইট আছে? মনোসাইট। মনোসাইট স্যার, আর কি সাইট আছে? মনোসাইট, লিম্ফোসাইট হচ্ছে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে। লিম্ফোসাইট আর মনোসাইট হচ্ছে অ্যাগ্রানুলার। গ্রানুলারের ভিতরে ইসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইসোনোফিল আর বেসোফিল। জি স্যার। এখন ম্যাক্রোফেজ গুলো হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসাবে কাজ করে। যে এটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের যে মাইক্রো অর্গানিজম গুলো যখন শরীরে যায়, তখন এটা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ইউজুয়ালি ব্যাকটেরিয়া গুলোকে ইনগালভ করে। তারপর হচ্ছে সেলুলার ডেব্রিজ, যেগুলো সেলের উচ্ছিষ্ট অংশ, অবশিষ্ট অংশ, সেগুলো সেলের জন্য কোনো ফাংশনিং কোনো কিছু না, সেগুলোকেও ম্যাক্রোফেজ গুলো ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ইনগালভ করে। এখন ম্যাক্রোফেজ হচ্ছে দুই ধরনের ম্যাক্রোফেজ বডিতে থাকে, একটা হচ্ছে ফিক্সড ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে ওয়ান্ডারিং ম্যাক্রোফেজ। ফিক্সড ম্যাক্রোফেজ ইউজুয়ালি পাওয়া যায় হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টে এবং রেসপিরেটরি ট্র্যাক্টে, ওই ডাইজেস্টিভ সিস্টেমের অংশে বা ডাইজেস্ট না স্প্লিনে পাওয়া যায়। আর ওয়ান্ডারিং ম্যাক্রোফেজ পাওয়া যায় ইউজুয়ালি যে আপনার শরীরে যে কোথাও যদি কোনো ইনজুরি হয়, ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, ওখানে যে ম্যাক্রোফেজটা মাইগ্রেট করে সেই ম্যাক্রোফেজটা হচ্ছে ওয়ান্ডারিং ম্যাক্রোফেজ। তারপর প্লাজমা সেল, যে সেলটা ডেভেলপ করা হচ্ছে বি লিম্ফোসাইট থেকে, এবং প্লাজমা সেল থেকে যে জিনিসটা সিক্রেশন হয়, তৈরি হয়, সেটা হচ্ছে অ্যান্টিবডি। সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যে প্রোটিনটা, সেটা হচ্ছে অ্যান্টিবডি, যেটা তৈরি করে হচ্ছে প্লাজমা সেল। এবং প্লাজমা সেলটা আসে হচ্ছে বি লিম্ফোসাইট থেকে। এবং প্লাজমা সেল যে অ্যান্টিবডিটা তৈরি, দ্যাট অ্যাটাক অর নিউট্রালাইজ ফরেন সাবস্টেন্স ইন দ্য বডি। এবং এখন কিন্তু অ্যান্টিবডি অনেক পপুলার একটা শব্দ, যে এখন প্রতিদিনই টেলিভিশন, পেপার, পত্রিকাতে অহরহ এই শব্দটা বিভিন্ন ভাবে উচ্চারিত হচ্ছে। এখন এইটা হয়তো আপনার শরীরে যদি কোনো বলা হয় যে মাইক্রো অর্গানিজম অথবা কোনো অ্যান্টিজেন ঢোকে, সেটার এগেইনস্টে তো অ্যান্টিবডি তৈরি হয়। সেই যে
যে আপনার ঢোকার কিছুদিনের ভিতরে কি কোন অ্যান্টিবডিটা তৈরি হয়? এটা কেউ বলতে পারবেন? স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলেন। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ধরেন কোন একটা জীবাণু দিয়ে আপনার শরীরে আক্রান্ত হলো, আক্রান্ত হওয়ার পরে এখন ওইটা তো যে জীবাণুটা শরীরে যাওয়ার পরে ওইটার এগেনস্টে তো একটা অ্যান্টিবডি তৈরি হবে, যে তাৎক্ষণিকভাবে কোন অ্যান্টিবডিটা তৈরি হয় যেটা আপনার জীবাণুটা শরীরে ঢোকার পরে কয়েকদিনের ভিতরে অ্যান্টিবডি তৈরি হবে একটা, সেইটা কোন অ্যান্টিবডি? আবার অনেকদিন পরে দেখা যায় যে যে অনেকদিন পরে আবার একটা অ্যান্টিবডি অনেক লম্বা সময় ধরে আপনার বডিতে থেকে যাবে। এখন ইমিউনোগ্লোবিন কি কি ইমিউনোগ্লোবিন শরীরে পাওয়া যায় সেগুলোর নাম জানেন? স্যার আইজিজি, আইজিএম, আইজিএ, ই তারপর আইজি, এগুলোর নাম তো শুনছেন। জি স্যার। এখন ইউজুয়ালি হচ্ছে যে আপনার শরীরে যদি কোনো বড় হয় ফরেন সাবস্টেন্স ঢোকে তার পরপরই কিছুদিনের ভিতরে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটার নাম হচ্ছে আইজিএম, এবং অনেকদিন পরে যে অ্যান্টিবডিটা এবং এই আইজিএমটা অনেক লম্বা সময় ধরে রক্তে উপস্থিত থাকে না, কিন্তু যে যে তাৎক্ষণিকভাবে আইজিজিটা তৈরি হয় না, এটা কয়েকদিন পরে কয়েক সপ্তাহ পরে তৈরি হয় এবং এই আইজিজিটা অনেক লম্বা সময় ধরে আপনার রক্তে থেকে যাবে। এই জন্য বিভিন্ন রোগের যখন বলা হয় যে রোগের ডায়াগনোসিস করা হয়, দেখবেন যে অনেক সময় বিভিন্ন রোগ ডায়াগনোসিসের জন্য অ্যান্টিবডি টেস্ট করা হয় অথবা অ্যান্টিজেন টেস্ট করা হয়। এখন অ্যান্টিবডি টেস্ট করার জন্য যেমন আপনার ডেঙ্গুতে অনেকেই অ্যান্টিবডি টেস্ট করে, যে ডেঙ্গুতে তো অ্যান্টিজেন টেস্ট করা হয় যদি রোগীর যদি ক্লিনিক্যাল সাইন সিম্পটম যেটা 3 থেকে 5 দিনের ভিতর যদি আপনি পরীক্ষা করেন অ্যান্টিজেন তাহলে পজিটিভ পাবেন, তারপরে কিন্তু আর পজিটিভ পাওয়া যায় না সাধারণত। কিন্তু তারপরে আপনাকে যদি তার ডেঙ্গুতে সে আক্রান্ত হয়েছিল কিনা সেটা দেখার জন্য আপনাকে অ্যান্টিবডি টেস্ট করতে হবে। তখন আপনাকে দুইটা অ্যান্টিবডি টেস্ট নরমালি করা হয়, একটা আইজিজিএম আর একটা হচ্ছে আইজিজি। আর যদি আইজিএম পজিটিভ থাকে তাহলে ধারণা করা হয় সে রিসেন্ট ডেঙ্গু ফিভারে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত। আর কারো যদি আইজিএম প্রেজেন্ট না থাকে, আইজিএম পজিটিভ না থাকে, আইজিজি পজিটিভ থাকে তাহলে ধারণা করা হয় অতীতে তার হচ্ছে ওই ভাইরাসটা দিয়ে সে সংক্রমিত হয়েছিল, যার পরবর্তীতে তার এই অ্যান্টিবডিটা তৈরি হয়েছে এবং এটা শরীরে এখনো রক্তে রয়ে গেছে। আমি কি বললাম বোঝা গেল? আমি কি বললাম বুঝতে পারলেন? স্যার এখন যেটা হচ্ছে যে এখন যেমন করোনা ভাইরাস নিয়ে অনেক এই ধরনের শব্দগুলো আসতেছে যে অ্যান্টিজেন টেস্ট করা দরকার, আবার কেউ বলতেছে অ্যান্টিবডি টেস্ট করা দরকার। এখন সবগুলোরই বলা হয় যে প্রস এন্ড কনস আছে, যেটা হচ্ছে যে আপনি অ্যান্টিজেন যেটা হচ্ছে যে অ্যান্টিজেন কতদিনের ভিতর আপনি পরীক্ষা করলে অ্যান্টিজেনটা পজিটিভ পাওয়া যাবে, আবার কতদিন পরে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যাবে, এটা নিয়ে বিভিন্ন বলা হয় যে মতভেদ আছে, মতদ্বৈন্যতা আছে। তারপরে হচ্ছে যে যেহেতু এই ধরনের মহামারীর সিচুয়েশনে আপনার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের টেস্ট করতে হয়, যাতে আপনার পর্যাপ্ত বিপুল সংখ্যক মানুষকে টেস্টের আওতায় নিয়ে আসলে আপনি রোগটা সম্পর্কে সম্যক ধারণা পাবেন এবং রোগটাকে তখন কন্ট্রোল করার জন্য প্ল্যান ঠিক করা সহজ হয়। এখন প্লাজমা সেল যেটা বলা হচ্ছে যে অ্যান্টিবডি সিক্রেট করে, যেটা অ্যান্টিজেনের এগেনস্টে মানে ফরেন সাবস্টেন্স এগেনস্টে কাজ করে। এখন এই প্লাজমা সেলগুলো যে বডির বিভিন্ন জায়গায় পাওয়া যায়। মোস্ট প্লাজমা সেল রিসাইড ইন দ্য কানেকটিভ টিস্যু, স্পেশালি ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং দে আর অ্যাবান্ডেন্ট, তারা অনেক সংখ্যায় থাকে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডে অনেক থাকে, লিম্ফ নোডসে থাকে, স্প্লিনে থাকে, রেড বোন মারে থাকে। এখন লিম্ফ নোড এটা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অংশ, বলা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের একটা অংশ, যে আমাদের শরীরে যে অসংখ্য লিম্ফ নোড আছে, যে যখনই দেখবেন যে বিভিন্ন ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, ক্রনিক ডিজিজ হয় অথবা সিভিয়ার কোনো কন্ডিশন হয়, তখন শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ নোড গুলো ইনলাস্ট হয়ে যায়, বড় হয়ে যায়। তখন এই লিম্ফ নোড গুলো যেগুলো শরীরের বাইরের দিকে থাকে সেগুলো আপনি পালপেট করতে পারবেন, ধরতে পারবেন, আবার যেগুলো শরীরের ভিতরের দিকে থাকে সেগুলোতে আপনি ধরতে পারবেন না, দেখতে পারবেন না। যদি এইগুলো দেখতে হয় তাহলে আপনাকে বিভিন্ন ধরনের
ইনভেস্টিগেশন করতে পারে, যেন অনেক সময় সিটি স্ক্যান করা হয়, অনেক সময় এমআরআই করা হয়, তখন দেখা যায় যে ওই লিম্ফ নোড গুলো দেখা যায় শরীরের ভিতরে যে লিম্ফ নোড গুলো থাকে। তারপর আপনার শরীরের বাইরে থেকে যেমন কারো যদি টনসিলাইটিস হয় তাহলে আপনি অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবলে এখানে যদি হাত দেন তাহলে লিম্ফ নোডটা বড় পাবে। কারো যদি বলা হয় যে চেস্টে কোনো ইনফেকশন হয় অথবা আপার লিম্বে ইনফেকশন হয় তাহলে আপনার এক্সিলাতে যে লিম্ফ নোড গুলো থাকে সেগুলো বড় হয়ে যাবে, সেগুলো খোলা থাকবে, সেগুলো বড় থাকবে, সেগুলো ধরতে পারবেন, সেগুলো ব্যথা থাকবে। তারপরে যে কারো যদি লোয়ার লিম্বে কোনো ইনফেকশন হয় তাহলে আপনি দেখবেন যে ইনগুইনাল যে লিম্ফ নোড থাকে ওইখানে লিম্ফ নোডটা বড় হয়ে যায়। এখন লিম্ফ নোড গুলো অনেক সময় টেন্ডার থাকতে পারে, ব্যথাযুক্ত থাকতে পারে, আবার ব্যথাহীনও থাকতে পারে। ইউজুয়ালি ব্যথাযুক্ত লিম্ফ নোড এটা সাজেস্ট করা হচ্ছে অ্যাকুইট ইনফেকশন। আবার ব্যথাহীন লিম্ফ নোড গুলো ইউজুয়ালি অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে কিছু ক্ষেত্রে আবার সিরিয়াস কোনো ডিজিজ আপনি ইন্ডিকেট করতে পারে, আবার অনেক ক্ষেত্রে এগুলো নন স্পেসিফিক অনেক ডিজিজের কারণেও লিম্ফ নোড ক্রনিক্যালি এলিভেটেড মানে ইনলাস থাকতে পারে। যেমন কারো যদি টিউবারকুলোসিস হয়, অনেকেরই দেখবেন যে লিম্ফ নোডে টিউবারকুলোসিস হয়, যাদের সার্ভাইকাল লিম্ফ নোডটা অনেকগুলো লিম্ফ নোড একসাথে আরেকটা একটার সাথে আরেকটা ম্যাটেড হয়ে যায়, যুক্ত হয়ে যায়। এখন মাস্ট সেল, এরপর হচ্ছে মাস্ট সেল। যে মাস্ট সেল গুলো থাকে হচ্ছে যে অ্যাবান্ডেন্ট অ্যালংসাইড দ্য ব্লাড ভেসেল দ্যাট সাপ্লাই দ্য কানেক্টিভ টিস্যু। যে কানেক্টিভ টিস্যুতে যে ব্লাড ভেসেল গুলো সাপ্লাই দেয় সেই ব্লাড ভেসেলের অ্যালং এ থাকে হচ্ছে মাস্ট সেল গুলো। এবং মাস্ট সেল থেকে যে মাস্ট সেল গুলো যখন যে ডিগ্রানুলেশন হয়, ভেঙে যায়, ব্রেকডাউন হয়, তখন ওখান থেকে হিস্টামিন রিলিজ হয়। যে হিস্টামিনটা আপনার ব্লাড ভেসেল গুলোকে ছোট, আপনার আমাদের শরীরে যে ছোট ছোট ব্লাড ভেসেল গুলো থাকে, বিশেষত যে কিউটেনিয়াস যে ব্লাড ভেসেল থাকে, স্কিনের যে ব্লাড স্কিনের যে নিচের দিকে যে ব্লাড ভেসেল গুলো থাকে, স্কিনের যে ডার্মিসের দিকে যে স্ট্রাকচার গুলো থাকে, সেইখানে দেখা যায় যে এই ভেসেল গুলো এই হিস্টামিন রিলিজের কারণে ভেসেল গুলো ডাইলেটেশন হয়ে যায়। এবং যার কারণে দেখা যায় যে কোথাও কোনো অ্যালার্জিক কোনো সমস্যা হলে দেখা যায় যে সেই পার্টটা সুইলিং হয়ে যায়, সেই পার্টটা গরম হয়ে যায়, সেখানে কালারটা লাল হয়ে যায়, ওখানে চুলকাতে থাকে। এবং এই কারণটার ভিতরে একটা কারণ হচ্ছে ডিউ টু রিলিজ অফ হিস্টামিন। এখন এই কারণেই মানুষ বিভিন্ন সময় অ্যালার্জিক বিভিন্ন কারণে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খায়, যাতে হিস্টামিন থেকে মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজটা না হতে পারে। এর বাইরে কিছু কিছু সেল আছে যে সেলগুলো সেলস স্পেসিফিক টু এ পার্টিকুলার টাইপ অফ কানেকটিভ টিস্যু। এর ভিতরে আছে এডিপোসাইট, যেটাকে বলা হয় ফ্যাট সেল বলা হয়, এবং এটা স্টোর ট্রাইগ্লিসারাইড। তারপর অস্টিওসাইট যেটা বোন সেল, কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট যেটা কার্টিলেজ সেল, লিউকোসাইট, রাইথোসাইট যেগুলো ব্লাড সেল। এখন এক্সট্রা সেলুলার কানেকটিভ, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স যেটার ভিতর ছিল হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স আর হচ্ছে ফাইবার। এখন গ্রাউন্ড সাবস্টেন্স যেটা হচ্ছে যে কম্পোনেন্ট অফ এ কানেকটিভ টিস্যু বিটুইন দা সেলস এন্ড ফাইবার, সেলস এবং ফাইবারের সারা বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। এই গ্রাউন্ড সাবস্টেন্সটা কনসিস্টেন্সি কিছু কিছু জায়গায় ভিসকাস থাকে, কিছুটা আঠালো থাকে, কিছু কিছু জায়গায় হচ্ছে এটা সেমি সলিড থাকে যেমন কার্টিলেজ, আবার কিছু কিছু জায়গায় এটা হার্ড থাকে, সলিড থাকে, যেটা বোনসে থাকে। এবং এই গ্রাউন্ড সাবস্টেন্স গুলো যে কাজগুলো করে যে সাপোর্ট সেলস, বাইন্ডস দেম টুগেদার, স্টোরস ওয়াটার and provides a media for exchange of substance between the blood and the cells. তারপরে plays an active role in tissue develop, migrate, তারপর proliferate and change shape. এখন গ্রাউন্ড সাবস্টেন্স যে জিনিসগুলো দিয়ে গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি হয়, এখানে মেইনলি যে জিনিসগুলো থাকে প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট মলিকিউল থাকে এবং ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে। এখন এখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যে ফর্মে থাকে সেটা হচ্ছে মেইনলি দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে প্রোটিওগ্লাইকেন, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন নামে থাকে। প্রোটিওগ্লাইকেন যেখানে মেইনলি প্রোটিন কোর পোরশন থাকে, প্রোটিন দিয়ে গঠিত হয়, এবং পাশাপাশি গ্লাইসো অ্যামাইনো গ্লাইকেন নামে একটা কম্পোনেন্ট থাকে যেটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড বলা হয়। এইটা দিয়ে হচ্ছে প্রোটিওগ্লাইকেন তৈরি হয়। আর গ্লাইকোপ্রোটিন এখানে প্রোটিন এবং অলিগোস্যাকারাইড দিয়ে গ্লাইকোপ্রোটিন তৈরি হয়। এখন গ্রাউন্ড সাবস্টেন্সে যে
এক ধরনের প্রোটিন, স্পেসিফিক প্রোটিন থেকে, যেটা নাম হচ্ছে অ্যাডেশন প্রোটিন, যেটা হচ্ছে যে গ্রাউন্ড সাবস্টেন্স কে অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে সেটার সাথে লিংক করে, যে which are responsible for linking components of the ground substance to one another and to the surfaces of the cell. এখানে এক্সাম্পল আছে fibronectin which bind collagen fiber and ground substance together. এখন যে কানেক্টিভ টিস্যুতে যে ফাইবার গুলো থাকে, যে তিন ধরনের ফাইবার থাকে, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার আর রেটিকুলার ফাইবার। কোলাজেন ফাইবার এটা তৈরি হয়ে গেছে মেড আপ অফ কোলাজেন, যেটা কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন, যে প্রোটিন দিয়ে তৈরি হয় হচ্ছে কোলাজেন ফাইবার, এবং কোলাজেন ফাইবার হচ্ছে সবচেয়ে টাফেস্ট ফাইবার বলা হয়। যে কোলাজেন ফাইবার আর দ্য টাফ এন্ড স্লাইটলি ইলাস্টিক, এবং এই কোলাজেন ফাইবার গুলো ইউজুয়ালি বান্ডিলের মতো থাকে, যে একটা আরেকটার সাথে, একটা ফাইবার একটা ফাইবারের সাথে প্যারালালি থাকে এবং বান্ডিল তৈরি করে, এবং এটা হচ্ছে gives maximum tensile strength, যে যাতে কোন একটা স্ট্রাকচার যাতে তাপে চাপে প্রেসার মানে যে স্ট্রাকচারটা যাতে ছিঁড়ে না যায়, যে ম্যাক্সিমাম সে তার অবস্থানটাকে ধরে রাখতে পারে, যেটার কারণ হচ্ছে কোলাজেন ফাইবার। এখন যদি কোলাজেন ফাইবারের ঘাটতি হয় অথবা কোলাজেন ফাইবার গুলো তো তৈরি না হয়, তখন ওই স্ট্রাকচারের টেনসাইল স্ট্রেংথটা কমে যায়, তখন ওই স্ট্রাকচারটা দেখা যায় যে অনেক সময় ছিঁড়ে যেতে পারে, ভঙ্গুর হয়ে যেতে পারে। যেমন বোনসের একটা কন্ডিশন অনেকেই হয়তো নাম জানেন, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা নামে একটা কনজেনিটাল অথবা ডেভেলপমেন্টাল কন্ডিশন আছে, যেখানে দেখা যায় যে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখনই তার যে কোলাজেন দিয়ে যে পরিমাণ কোলাজেন বোনসে থাকার কথা, উপস্থিত থাকার কথা, সেই পরিমাণ কোলাজেন না থাকার কারণেই বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখনই বাচ্চা যখন মুভমেন্ট করে তার বোনস গুলো অনেক সময় ভেঙে যেতে পারে, অথবা বাচ্চা যখন বাইরে পৃথিবীতে আসে তারপরে দেখা যায় যে ওই বাচ্চাকে যখন বিভিন্ন ধরনের মুভমেন্ট করানোর চেষ্টা করা হয় তখন দেখা যায় বোনস গুলো ভেঙে যায় ডিউ টু অ্যাবসেন্স অফ কোলাজেন, অথবা যে ইমপ্রপার অ্যামাউন্ট অফ ইনএডিকুয়েট অ্যামাউন্ট অফ কোলাজেন। এখন কোলাজেন এটা পাওয়া যায় হচ্ছে ফাউন্ড ইন মোস্ট কানেকটিভ টিস্যু, স্পেশালি বোনস, টেন্ডন এন্ড লিগামেন্টস এ পাওয়া যায় হচ্ছে কোলাজেন এই টিস্যুটা। তারপরে হচ্ছে ইলাস্টিক ফাইবার। ইলাস্টিক ফাইবার এটা হচ্ছে যে স্পেশাল একটা প্রোটিন দিয়ে কম্পোস্ট হয়, যেটার নাম হচ্ছে ইলাস্টিন। এর বাইরে গ্লাইকোপ্রোটিন থাকে, ফ্রেমওয়ার্ক থাকে, যেটার নাম হচ্ছে ফিব্রিলিন। এবং এই ইলাস্টিক ফাইবার গুলো হচ্ছে স্ট্রেচেবল হয়, যে প্রসারিত হতে পারে, এবং organ as the spleen and lymph node, also present in blood vessel, nervous tissue, muscle, where it provides support. এখন এখানে নিচে একটা ছবি দেওয়া আছে, যে এখানে এই ছবিতে হচ্ছে যে এই টিস্যু গুলোর কথা, যে এখানে যে বান্ডিলের মতো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোলাজেন ফাইবার। তারপরে হচ্ছে যে এই যে এই হলুদের মতো এটা ব্রাঞ্চের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইলাস্টিক ফাইবার, আর এইটা হচ্ছে যে রেটিকুলার ফাইবার। এখানে কিছু কিছু সেল দেখা যাচ্ছে যে হলুদ আকৃতির সেলটা, সেটা হচ্ছে এডিপোসাইট। তারপরে এখানে ম্যাক্রোফেজ দেখা যাচ্ছে, তারপরে এখানে ইসোনোফিল দেখা যাচ্ছে, তারপর প্লাজমা সেল। কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশন, যে কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশনের ভিতরে বিভিন্ন ভাবে বিভিন্ন বইয়ে ক্লাসিফিকেশন আছে। আপনি সঠিকটা ঠিক মতো যদি খুব মেজর গ্রস মিস্টেক না করেন তাহলে সবগুলোতে যে কোনোটা লিখলেই হবে। তবে এখানে মোটামুটি সহজভাবে একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, যে কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশন একটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, তারপর সাপোর্টিং কানেকটিভ টিস্যু এন্ড ফ্লুইড কানেকটিভ টিস্যু। কারণ কানেকটিভ টিস্যু প্রপারের ভিতরে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। এবং লুজ এবং ডেন্স এর এটা নির্ভর করতেছে হচ্ছে যে ফাইবারের পরিমাণের উপর, যে কানেকটিভ টিস্যুতে বেশি ফাইবার থাকে
কম গ্রাউন্ড সাবস্টেন্স থাকে সেটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু এবং ফাইবার গুলো ক্লোজলি প্যাক থাকে। আর লুজ কানেকটিভ টিস্যু যেখানে ফাইবার গুলো লুজলি অ্যারেঞ্জ থাকে এবং এখানে মোর গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। এখন লুজ কানেকটিভ টিস্যুর ভিতরে আবার যে ভাগগুলো করা আছে এরিওলার কানেকটিভ টিস্যু, এডিপোস কানেকটিভ টিস্যু, রেটিকুলার কানেকটিভ টিস্যু। আর ডেন্স কানেকটিভ টিস্যুর ভিতরে ভাগগুলো করা আছে রেগুলার, ইরেগুলার আর ইলাস্টিক কানেকটিভ টিস্যু। আর সাপোর্টিং কানেকটিভ টিস্যু মেইনলি আছে বডির যে বিভিন্ন স্ট্রাকচার গুলোকে সাপোর্ট করতেছে, প্রোটেক্ট করতেছে যে কানেকটিভ টিস্যু, এবং এটাকে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বলা হয়। যে এটার ভিতরে আছে কার্টিলেজ এবং বোনস। কার্টিলেজ এটা সবাই জানেন, কার্টিলেজের ভিতরে আছে হাইলিন কার্টিলেজ, ফাইব্রোকার্টিলেজ আর হচ্ছে আর বোনসের এখানে যে ম্যাট্রিক্সের যে উপর ভিত্তি করে যেটা হচ্ছে যে বাইরের দিকে থাকে কম্প্যাক্ট বোন আর বোনসের ভিতরের দিকে স্পঞ্জি পার্ট যেটা হচ্ছে সফট, তুলনামূলকভাবে সফট পোরশন। আর ফ্লুইড কানেকটিভ টিস্যু যেটা হচ্ছে ব্লাড, যেটা হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এখন কানেকটিভ টিস্যু প্রকার এখানে অনেক কিছু আসলে এখান থেকে মনে রাখতে হবে যে মেইনলি যেটা হচ্ছে যে কানেকটিভ টিস্যু প্রকারের যেটা হচ্ছে টাইপস গুলো একটু মনে রাখতে হবে। যে কানেকটিভ টিস্যু প্রকারের মেইন হচ্ছে যে ইটস মেইন ফাংশন ইজ টু বাইন্ড সেলস এন্ড টিস্যু ইনটু দা অর্গান এন্ড অর্গান সিস্টেম। এখন সাপোর্টিং কানেকটিভ টিস্যু যেটা বলা হচ্ছে যে দি সাপোর্টিং কানেকটিভ টিস্যু হ্যাভ এ স্ট্রং এন্ড ডিউরেবল ফ্রেমওয়ার্ক দ্যাট প্রোটেক্টস এন্ড সাপোর্ট দ্য সব বডি টিস্যু। যেটা আগে एग्जांपल বলা হয়েছে যেমন ক্রেনিয়াল বোনস, যে বোনসের ভিতরে আপনার ব্রেনটা প্রোটেক্টেড থাকে, সাপোর্টেড থাকে। তারপরে হচ্ছে যে আপনার থোরাসিক ক্যাভিটির ভিতরে হার্ট, লাং এগুলো থাকে যেটা বাইরে থেকে স্টার্নাম, রিবস, তারপর ভার্টিব্রা দিয়ে পিছনের দিকে ভার্টিব্রা দিয়ে প্রোটেক্টেড থাকে। The extracellular matrix in supporting connective tissue contains many protein fibers and a ground substance that ranges from semi-solid to solid. এখন যে সাপোর্টিং কানেকটিভ টিস্যুর ভিতরে মেইনলি যে প্রোটিন ফাইবারটা থাকে সেটা হচ্ছে কোলাজেন ফাইবারটা তুলনামূলকভাবে বেশি থাকে, এবং এইখানে যে গ্রাউন্ড সাবস্টেন্সটা থাকে সেটা বোনসের ক্ষেত্রে যেমন গ্রাউন্ড সাবস্টেন্সটা সলিড থাকে, আবার কার্টিলেজের ক্ষেত্রে ground substance-টা semi-solid থাকে. Bones and cartilages are thus supporting connective tissue. The cartilage has a semi-solid extracellular matrix, while bone has a solid extracellular matrix. Our fluid connective tissue, যেটা হচ্ছে blood বলা হচ্ছে, fluid connective tissue contain all cell and cell fragment dissolved protein fibers and watery ground substance. এখানে ground substance-টা থাকে হচ্ছে liquid form-এ, এবং blood হচ্ছে example of fluid connective tissue. এখন কানেকটিভ টিস্যু প্রপার যেটা হচ্ছে যে যেটার ভিতরে দুই ধরনের থাকে, একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, একটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু যেখানে বলা হচ্ছে যে যে কানেকটিভ টিস্যু ফাইবার গুলো কম থাকে, এখানে গ্রাউন্ড সাবস্টেন্সটা বেশি থাকে এবং কানেকটিভ টিস্যু গুলো লুজলি প্যাক থাকে। আর ডেন্স কানেকটিভ টিস্যু যেখানে কানেকটিভ টিস্যু ফাইবার গুলো অনেক বেশি থাকে, ডেন্সলি প্যাক থাকে এবং সেই proportionately ground substance-টা কম থাকে। এখন loose connective tissue distributed throughout the body as a binding and packing material. The protein fibers in the loose connective tissue are loosely arranged rather than tightly packed together. যেটা tightly packed together থাকে হচ্ছে dense connective tissue-তে। Contains relatively fewer cells and protein fibers than dense connective tissue but has more ground substance. যে এখানে গ্রাউন্ড সাবস্টেন্সটা বেশি থাকে সেই তুলনায় সেল এবং প্রোটিন ফাইবার কম থাকে, আবার বিপরীত থাকে হচ্ছে যে সেল এবং প্রোটিন ফাইবারটা বেশি থাকে ডেন্স কানেকটিভ টিস্যু, তার তুলনায় গ্রাউন্ড সাবস্টেন্স কম থাকে হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যুতে। এখন the cells of the loose connective tissue are predominantly fibroblast with collagenous and elastic fiber dispersed throughout the ground substance. Occupies the space between and around the organs. It binds the skin to the underlying muscles and is highly vascular, providing nutrients to the skin.
loose connective tissue that binds skin to the connective tissue is known as fascia. যে লুজ কানেক্টিভ টিস্যুর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ফাসা, এবং ফাসা আপনি বিভিন্ন ফাসার নাম হয়তো যখন অ্যানাটমিতে আরো যে অন্যান্য এগুলো পড়েন তখন ফাসাগুলোর নাম শুনতে পারেন, যে কমন কতগুলো ফাসাতে। ফাসাগুলো হচ্ছে যে স্কিনকে আন্ডারলাইং যে মাসেল গুলো সেগুলোর সাথে বাইন্ড করে, এবং এই ফাসাগুলো কমন, যেমন এখানে হাতে একটা ফাসা আছে, এটার নাম হচ্ছে অলিকনন ফাসা। এই যে পায়ে যেমন একটা ফাসা আছে যে ল্যাটারাল সাইড অফ দি থাই, যেটার নাম হচ্ছে ফাসা লাটা। তারপর হচ্ছে তারপর হাতে এবং পায়ে যে স্কিনের নিচে বিভিন্ন ধরনের ফাসা থাকে, এবং এই লুজ কানেক্টিভ টিস্যু অলসো সারাউন্ডস দ্য ব্লাড ভেসেল এন্ড নার্ভস হোয়ার ইট প্রোভাইডস বোথ প্রোটেকশন এন্ড নারিশমেন্ট। এখন এটার ভিতরে তিন ধরনের কানেক্টিভ টিস্যু ছিল, যেটা অ্যারিওলার, এডিপোস এবং রেটিকুলার। এখন এই কানেক্টিভ টিস্যু গুলো যেটা হচ্ছে যে মেইনলি যেটা ধরা হয় যে এই কানেক্টিভ টিস্যুর লোকেশন কোথায় থাকে, যে এই এরিওলার কানেক্টিভ টিস্যু অথবা এডিপোস কানেক্টিভ টিস্যু অথবা রেটিকুলার কানেক্টিভ টিস্যু, এই কানেক্টিভ টিস্যু গুলো আপনি কোন লোকেশনে থাকে সেটা হচ্ছে মেইনলি জিজ্ঞাসা করা হয়। এখন এরিওলার কানেক্টিভ টিস্যু এটা কনসিস্ট অফ ফাইবারস, যেটা কোলাজেন, ইলাস্টিক রেটিকুলার ফাইবার অ্যারেঞ্জড র্যান্ডমলি। এখানে বিভিন্ন ধরনের সেল থাকে, ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল। তারপর গ্রাউন্ড সাবস্টেন্সের ভিতরে থাকে হাইলুরোনিক অ্যাসিড, কন্ড্রোইটিন সালফেট, ডারমাটিন সালফেট, কেরাটিন সালফেট। এখন এই এরিওলার কানেক্টিভ টিস্যু গুলো যে মেইনলি থাকে হচ্ছে present everywhere in the body, including subcutaneous layer deep to the skin, superficial region of the dermis of the skin, mucous membrane, around blood vessels, around nerves and body organs. এবং এই কানেক্টিভ টিস্যুর কাজ হচ্ছে ফাংশন আর স্ট্রেংথ, ইলাস্টিসিটি এন্ড সাপোর্ট। এখন বলেন যে মিউকাস মেমব্রেন আপনার বডির কোথায় কোথায় থাকে জানেন? মিউকাস মেমব্রেন এটা কোথায় কোথায় থাকে কে বলতে পারবেন? ইন্টেস্টাইনে আছে, তারপর আমাদের গলা ইসের মধ্যে শ্বাসের মানে ডাইজেস্টিভ সিস্টেমে আছে, তারপরে রেসপিরেটরি সিস্টেমে আছে, ইউরিনারি সিস্টেম, জেনিটো ইউরিনারি সিস্টেমে আছে, রেসপিরেটরি সিস্টেমে আছে। তারপর হচ্ছে এডিপোস কানেক্টিভ টিস্যু। এডিপোস কানেক্টিভ টিস্যু মেইনলি হচ্ছে এটা হচ্ছে এডিপোসাইট, যেটা হচ্ছে ফ্যাট সেল বলা হয়, যে সেটা দিয়ে গঠিত, যে মেড আপ অফ এডিপোসাইট দ্যাট আর স্পেশালিস্ট ফর স্টোরেজ অফ ট্রাইগ্লিসারাইড। এখন দুই ধরনের এডিপোস টিস্যু থাকে বডিতে, একটা হচ্ছে বাচ্চাদের থাকে, সেটা থাকে হচ্ছে ব্রাউন এডিপোস টিস্যু, এবং এই ব্রাউন এডিপোস টিস্যুটা বাচ্চাদের হিট জেনারেটস টু মেইনটেইন প্রপার বডি টেম্পারেচার। এই জন্য বাচ্চাদের তুলনামূলকভাবে দেখবেন যে যে খুব বেশি টেম্পারেচার ভেরিয়েশন না হলে বাচ্চাদের যে শরীরে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার দিয়ে তার হিটটা সে টেম্পারেচারটাকে মেইনটেইন করতে পারে। আর বড়দের ক্ষেত্রে থাকে হচ্ছে হোয়াইট এডিপোস টিস্যু, the white adipose tissue which is present in the adults and has less blood supply, and brown adipose tissue present in infants and have extensive blood supply. এখন ফাংশনের ভিতর আছে reduces heat loss through the skin, serve as a energy reserve, supports and protects organ. আর নিউবর্নের ক্ষেত্রে যেটা বলা হয় যে ব্রাউন এডিপোস টিস্যু, যেটা হচ্ছে generate heat to maintain body temperature, এবং এই এডিপোস টিস্যু গুলো প্রেজেন্ট থ্রুআউট দা বডি। তারপর অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটি, অ্যাবডোমেন এবং পেলভিসের যে ক্যাভিটি আছে সেই ক্যাভিটিতে থাকে, কিডনির চারদিকে থাকে। তারপর সাবকিউটেনিয়াস টিস্যুতে থাকে হচ্ছে এডিপোস টিস্যু। তারপর রেটিকুলার কানেক্টিভ টিস্যু। Reticular connective tissue contains a meshwork of reticular fibers on which fibroblast and leukocyte are suspended as a very little ground substance. এটা মেইনলি থাকে হচ্ছে হেমাটোপয়েটিক সিস্টেম, যে আপনার যে সিস্টেমটা আপনার ব্লাড সেল প্রোডাকশনের সাথে সম্পর্কিত, সেই সিস্টেমে থাকে হচ্ছে এই রেটিকুলার কানেক্টিভ টিস্যু।
স্প্লিন, লিম্ফ নোড, বোন ম্যারোতে থাকে হচ্ছে রেটিকুলার কানেকটিভ টিস্যু। এর ফাংশন হচ্ছে ফর্মস স্ট্রোমা অফ দি অর্গান, filters and removes worn out blood vessel in spleen and microbes in lymph nodes. আজকে এই পর্যন্ত। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এই পিডিএফটা দেওয়া হবে না? কোনটা? এই যে আজকে যা পড়াইলেন। হ্যাঁ, দিয়ে দেবো তো। এখন আচ্ছা, বলেন আচ্ছা। আপনাদের কোনো কোয়েরিজ অথবা কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। আজকে টপিকটা কোনো কি কোশ্চেন কোয়েরিজ কিছুই ভাইভার নেই? জন্য না রিটেনের জন্য? কেউ কি কিছু বলেন? স্যার আজকে টপিকটা ভাইভার জন্য না রিটেনের জন্য? এটা বোধ দুইটার জন্য। এটা আপনার মানে টিস্যু থেকে আপনার প্রশ্ন ভাইবার রিটেন দুইটাতেই আসবে। এখন ভাইবার কোশ্চেন গুলোতে একটু ডিফারেন্ট হইতে আসে। ভাইবার কোশ্চেন গুলো সবই তো আপনার স্পেসিফিক সিস্টেম অথবা টপিকস ওয়াইজ ধরে না। ধরেন আপনার যেটা হতে পারে, ধরেন আপনি বোনস পরীক্ষাতে ভাইবার সময় আপনি যে একটা বোনস ধরলেন, তখন তো জিজ্ঞাসা করবে বোনস, হয়তো বোনস এর সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করবে। তখন আপনি যখন ওখানে বলবেন যে, তখন বোনস এর কম্পোজিশন হয়তো জিজ্ঞাসা করতে পারে। তারপর কম্পোজিশন যখন জিজ্ঞাসা করবে তখন জিজ্ঞাসা করতে পারে এটা কোন ধরনের কানেকটিভ টিস্যু। এইভাবে মানে প্রশ্নগুলো এইভাবে আসে। এই একেবারে স্পেসিফিক যে কানেকটিভ টিস্যু ডেফিনেশন বলেন, কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশন বলেন, এইভাবে কিন্তু সবসময় প্রশ্ন নাও হতে পারে। অন্য প্রশ্ন যখন জিজ্ঞাসা করতে পারে তখন সেটা সম্পর্কিত কোনো কিছু যদি কানেকটিভ টিস্যু সম্পর্কিত হয় তখন কিন্তু তখন কানেকটিভ টিস্যু প্রশ্নের ভিতরে ঢুকে যাবে। এইভাবে ভাইভাতে এই ধরনের এইভাবেই প্রশ্নগুলো আসলে বেশি ধরা হয়। এই জন্য ভাইভাতে যেটা হচ্ছে যে ভাইভাতে পড়ার সময় আপনাকে কোরিলেট করতে হয় যে একটা টপিকস এর সাথে আরেকটা টপিকস এর রিলেশন আছে কিনা, সেই রিলেশনটাকে মনে রেখেই পড়াশোনা না করলে অনেক সময় যখনই বলা হয় যে আপনি ভিন্নভাবে প্রশ্নগুলোকে জিজ্ঞাসা করবে, উপস্থাপন করবে, তখন কিন্তু অনেক সময় উত্তর দিতে পারে না অনেকে। এই কারণে সে তার মাথার ভিতরে সবসময় থাকে হচ্ছে যে টপিকস ওয়াইজ সে পড়ে আসে, যে একটার সাথে আরেকটা রিলেট করে পড়ে না, যার কারণে অনেক সময় সে ঠিকমতো উত্তর দিতে পারে না জানা থাকা সত্ত্বেও। এই জন্য যে আপনাদের কাছে অনুরোধ, যখন আপনারা এখন হয়তো রিলেশন করতে পারবেন না, যখন পুরা মোটামুটি অনেক কিছু পড়ানো হবে তখন একটার সাথে আরেকটা রিলেশন খুব যদি ভালো করে চিন্তা করেন, ভালো করে পড়াশোনা করেন, তখন রিলেট করতে পারবেন, তখন কিন্তু ভালোভাবে মনে রাখতে পারবেন। ঠিক আছে, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।